সর্বপ্রথম সবাইকে ওয়েলকাম আমার ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আমার 9 নাম্বার ইন্টারভিউ কোশ্চেনের এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন হয়েছো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর তার আগে আরেকটা ইনফরমেশনও দিয়ে রাখি, আমাদের নতুন একটা ব্যাচ, সফর ব্যাচ, যেটা আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্ট এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2026-এর জন্য প্রিপারেশন করানো হবে এবং এর এনরোলমেন্ট অবশ্যই শুরু হয়ে গেছে। এই জুলাই মান্থের শেষ সপ্তাহ পর্যন্ত কিন্তু এনরোলমেন্ট চলবে এবং এনরোলমেন্ট রিলেটেড তোমরা ডিটেলসে জানতে গেলে আমার অন স্ক্রিনে নাম্বার দেওয়া, এখানে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেব সমস্ত কিছু। এবং অনেকেই কিন্তু এনরোলমেন্ট করে নিয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এনরোলমেন্ট করে নাও। এবারে দেখো, আমার প্রথম 9 নাম্বার ইন্টারভিউ কোশ্চেনে আমি গ্রিড করলাম, সব কিছুই করলাম যেমন প্রত্যেকটা ইন্টারভিউতে বলি। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কোথা থেকে পাস আউট, কে কে কোথায় কোথায় ডিউটি করেছে, সব বললো। এরপরে বললো ডিউটি থেকে মানে 3 বছর কমপ্লিট হওয়ার পর এর আগে তুমি কোথাও কাজ করতে কিনা, কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। আমি সেভাবেই বললাম সব কিছু। তারপরে বললো, আমি যেই বলেছিলাম যে আইসিইউ, মেডিসিন ওয়ার্ড বা ওটি রিলেটেডে করেছি, তো ওটি বলাতে আমাকে দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে ওটিতে তুমি কোনো পেশেন্টকে ওটিতে পাঠাবে তার আগে তুমি কি কি প্রিকশনস নেবে, ঠিক আছে, এই কোশ্চেনটা আমাকে করেছিল। তখন আমি যথারীতি বলেছিলাম যা যা এর আগেও কিন্তু 2টো ভিডিওতে আমি ওটি প্রিকশনস নিয়ে বলে দিয়েছি, ঠিক আছে। আমার এর আগের 8 নাম্বার ইন্টারভিউ ভিডিও যারা দেখোনি অবশ্যই দেখে আসবে, আমি এখানে আই বাটনে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে দেখে আসবে। এবং এই ওটি রিলেটেড যে প্রিকশনস, সেটাও যদি তোমরা না দেখে আসো, সেটাও আমি ডেসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনসে দিয়ে দেবো, তোমরা দেখে আসবে। এটা আবার নতুন করে বলছি না। পরবর্তী কোশ্চেন করেছিল 3 নাম্বার কোশ্চেন, হোয়াট আর দ্য ইন্ডিকেশানস অফ নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারি করতে গেলে কি কি ইন্ডিকেশানস দরকার। প্রথমত আমরা জানি যে 5টা কন্ডিশন আছে যেগুলো নর্মাল লেবার বা নর্মাল ডেলিভারির জন্য দরকার। সেটা হচ্ছে টার্মে যেতে হবে, আর মিনিমাল এইডস থাকতে হবে, আর তাছাড়া হচ্ছে টার্মে যাবে প্রেগনেন্সিটা, সেটা বললাম। আর সার্ভাইকাল ডাইলেটেশন, ঠিক আছে, প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেটেশন আর ইফাসমেন্ট অফ সার্ভিক্স হতে হবে, ঠিক আছে। তারপরে তোমার যে প্যাসেজ পাথওয়ে পাওয়ার, এগুলো হচ্ছে সব ক্লিয়ার থাকতে হবে, মানে যে সার্ভিক্সের ডাইলেটেশন হবে, বেবি যেন খুব বেশি পিগ না হয়, এগুলো সব নর্মাল লেবারের ইন্ডিকেশনসের মধ্যে। আর মায়ের বা বাচ্চার কোনো রকম কমপ্লিকেশনস হবে না, এবং নর্মাল লেবার সবসময় হচ্ছে ফিটাসের এরকম কোনো কমপ্লিকেশন হবে না, এগুলো সব কিন্তু মেনটেন করে নর্মাল লেবারের ইন্ডিকেশন আমি বলেছিলাম। তারপরে আমাকে ধরেছিল হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ এলইউসিএস। এলইউসিএসের ইন্ডিকেশন কী, এর পরপরই জিজ্ঞেস করেছিল। প্রথমে এলইউসিএসের ফুল ফর্ম ধরেছিল, এলইউসিএস বললাম লোয়ার ইউট্রাইন সিজারিয়ান সেকশন, বা এলএসসিএস যদি ধরে লোয়ার সেগমেন্টাল সিজারিয়ান সেকশন। এরপরে ইন্ডিকেশনসের মধ্যে আমি ভাগ করে বলেছিলাম যে 3টে পি দিয়ে, পি ফর প্যাসেজ, পি ফর পাওয়ার এবং পি ফর প্যাসেঞ্জার, ঠিক আছে, প্যাসেজ, পাওয়ার, প্যাসেঞ্জার, এরকম 3টে পি দিয়ে তোমরা বলতে পারো। তো প্রথম যে পি সেটা পাওয়ার বলেছিলাম। পাওয়ার মানে এখানে ইউট্রাইন কন্ট্রাকশন। তো সেই ইউট্রাইন কন্ট্রাকশন যত প্রোগ্রেসিভ হবে, যত ভালো হবে কন্ট্রাকশন, আমরা চেক করি কোথা থেকে, এখানে অ্যাবডোমেনে হাত দিয়ে আমরা কন্ট্রাকশন চেক করি। যদি 5টার বেশি কন্ট্রাকশন আসে তাহলে সেটা কিন্তু ট্যাকিসিস্টুল, আর 10 মিনিট ধরে দেখতে হবে। তো ইউট্রাইন কন্ট্রাকশন যত ভালো হবে তত ইফাসমেন্ট হবে, তত সার্ভিক্স ডাইলেটেশন হবে। এটা হচ্ছে পাওয়ারের ব্যাপারটা। তো এটা যদি কম হয় তাহলে সার্ভিক্স ডাইলেটেশন হবে না, তাহলে তখন আমরা এলইউসিএস না করে, মানে তখন 1 সেমিও ওপেন হবে না, ডাইলেট হবে না, তখন এলইউসিএস করব।
আর একটা পি ফর কি, আর একটা পি ফর হচ্ছে পাওয়ার। পাওয়ার বললাম প্রথমটা, তারপরের পিটা হচ্ছে প্যাসেজ, ঠিক আছে, প্যাসেজ। আর তারপরে প্যাসেঞ্জার। প্যাসেজটা কি, যদি কন্ট্রাক্টেড পেলভিস বা পেলভিসের যদি কোনো ডিফর্মিটি থাকে, ইনফেকশানস থাকে, তাহলে সেখানে আমরা করতে পারবো না। আর তারপরে নর্মাল ডেলিভারি করতে পারবো না, এলইউসিএস করতে হবে। আর তারপরের পিটা হচ্ছে প্যাসেঞ্জার, ঠিক আছে। এখানে প্যাসেঞ্জার বলতে কী হবে না, বিগ বেবি যদি হয়, যেমন ডায়াবেটিস মেলিটাস জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস মাদারের ক্ষেত্রে কিন্তু বিগ বেবি অর্থাৎ 4 কেজি এর বেবি বর্ন করার পসিবিলিটি থাকে, তাদের ক্ষেত্রে তখন কিন্তু এলইউসিএস নিতে হবে। আর টুইন্স প্রেগনেন্সি যদি থাকে, ঠিক আছে, বা মাল্টিপল প্রেগনেন্সি থাকলে তখন এলইউসিএসে যেতে পারি আমরা। এগুলো গেল। এছাড়াও এলইউসিএসে কী কী হতে পারে, তোমার ধরো যেগুলো হচ্ছে এমার্জেন্সি কন্ডিশন, হাইপারটেনসিভ এমার্জেন্সি যদি থাকে, বা ইন্ডাকশন অফ লেবারের যে সমস্ত কন্ডিশন থাকে, সেগুলোর ক্ষেত্রে এলইউসিএস করতে পারি। এরপর আমাকে ধরেছিল পরবর্তী কোশ্চেন যে অটোক্লেভ কী এবং কোন কোন জিনিসের অটোক্লেভ করা হয়। তো অটোক্লেভ আর কিছু না, আমরা জানি যে স্টেরিলাইজেশন, ঠিক আছে, যে একটা টেম্পারেচার, প্রেশার এবং টাইম মেনটেন করে আমরা যে সমস্ত কিছু কিছু ইনস্ট্রুমেন্ট, লিনেন ইকুইপমেন্ট, এগুলোকে ডিসইনফেকশন করে স্টেরিলাইজেশন করার পদ্ধতিকে আমরা কি বলি, অটোক্লেভিং। এই অটোক্লেভ হচ্ছে বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন, ঠিক আছে। এবার কোন কোন জিনিসের অটোক্লেভ করা হয় যদি বলে তোমাকে, তাহলে বলতে পারো তুমি যত ধরনের কন্টামিনেটেড, যত ধরনের ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, লিনেন আছে, সব কিছুরই কিন্তু স্টেরিলাইজেশন বা অটোক্লেভ করা যায়। কিন্তু এখানে একটা ক্রস কোশ্চেন তোমাকে করতে পারে, যে ক্রস কোশ্চেনের মধ্যে কি করতে পারে, ক্রস কোশ্চেন তোমাকে বলতে পারে যে যেহেতু ব্লান্ট ইনস্ট্রুমেন্টের হয়, লিনেনের হয়, কিন্তু শার্প ইনস্ট্রুমেন্টের কি অটোক্লেভ হয়, এটা কিন্তু তোমাকে কোশ্চেন করতে পারে, শার্প ইনস্ট্রুমেন্টের অটোক্লেভ হয় কি না। তো দেখো, শার্প ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে তুমি বলবে অবশ্যই অটোক্লেভ হয়। সেটাকে প্রথমে যেরকমভাবে করে আমি পুরো একটা সিকোয়েন্সে বলে দিচ্ছি। প্রথমে কি করতে হয়, প্রথম হচ্ছে রানিং ওয়াটারে ধুয়ে সোপ ওয়াটারে ক্লিন করতে হবে ভালো করে, তারপরে সেটাকে জেনারেল ওয়াশিং করতে হবে, তারপরে ড্রাই করতে হবে। তার আগে কি করতে হবে, 0.5% হাইপোক্লোরাইড সলিউশনে ভালো করে ডোবাতে হবে, ডুবিয়ে 10 মিনিট রাখতে হবে। তারপরে এগুলো জেনারেল ওয়াশিং, সোপ ওয়াটার ওয়াশিং, জেনারেল ওয়াশিং, তারপরে ড্রাই করতে হবে, তারপরে সেটাকে অটোক্লেভে পাঠাতে হয়। আর শার্প ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে গ্লুটারালডিহাইডে রাখতে হবে 2.45% গ্লুটারালডিহাইডে রেখে, তারপরে কিন্তু সেটাকে ভালো করে, যেহেতু শার্প ইনস্ট্রুমেন্ট ধারালো, সেগুলোকে ভালো করে গজ পিস দিয়ে ভালো করে প্যাকিং করে তারপরে কিন্তু অটোক্লেভিংয়ে পাঠাতে হয়। আর অটোক্লেভিংয়ের জন্য যে টাইম এবং প্রেশার এবং টেম্পারেচারটা ফিক্স 121 থেকে 125 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং প্রেশারটা হচ্ছে ইউনিট জিজ্ঞেস করে এখানে, যেমন ওটা ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এখানে প্রেশারটা হচ্ছে তোমার পাউন্ড বা এলভি। আর এটাও ভ্যারি করে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন লিনেনের ক্ষেত্রে আলাদা আলাদা, এবং টাইমটা মিনিটে, এটাও আলাদা আলাদা। পরবর্তী কোশ্চেন করেছিল যে ভাইটাল সাইন্সের যতগুলো রেঞ্জ আছে সবগুলো বলতে বলেছিল, ঠিক আছে, নর্মাল রেঞ্জ। এটা আশা করি আর বলতে হবে না তোমাদেরকে। টেম্পারেচার কত নর্মাল জানো, পালস রেট কত নর্মাল জানো, বিপি নর্মাল কত জানো, এবং রেসপিরেশন কত নর্মাল জানো। এবং পরবর্তী কোশ্চেন ধরেছিল ফিফথ ভাইটাল সাইন কি, ফিফথ ভাইটাল সাইন হচ্ছে পেন। এরপরে পরবর্তী কোশ্চেন, হোয়াট আর দ্য নর্মাল রেঞ্জ অফ ইলেকট্রোলাইটের বলতে কোনগুলো বোঝায়, আমাদের যে আয়ন্স, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ক্লোরাইড, এগুলো হচ্ছে সব ইলেকট্রোলাইট। তো এর মধ্যে আমি বলেছিলাম মেনলি যেগুলো জানো সেগুলো তোমরা বলতে পারো, কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরাইড এগুলো কিন্তু অবশ্যই বলবে। সোডিয়ামের রেঞ্জ কত, 135 to 145 মিলিমোল পার লিটার, পটাশিয়াম 3.5 to 4.5 মিলি ইকুইভ্যালেন্ট বা মিলিমোল পার লিটার। আর ক্যালসিয়ামটা হচ্ছে কত, ক্যালসিয়ামের ক্ষেত্রে 8.6 থেকে 10.5 বা 10.3 mg per dl, ঠিক আছে। এবং এটা গেল ক্যালসিয়ামের ক্ষেত্রে বললাম। আর ক্লোরাইডের ক্ষেত্রে কত,
না 96 টু 106, এটা হচ্ছে তোমার মিলিমল পার লিটার। মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ, পরবর্তী কোয়েশ্চেন, মিনিমাল অ্যান্টিনেটাল চেক আপ কতগুলো করতে হয়? অ্যাকর্ডিং টু WHO মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ 4টে কিন্তু মাস্ট করতেই হবে। এই 4টের মধ্যে প্রথম 3টে কিন্তু হেলথ সেক্টরে বা হেলথ ফ্যাসিলিটিতে গিয়ে করতে হবে, এবং 4 নাম্বারটা কিন্তু বাড়িতে গিয়ে যারা আশা রয়েছে বা যারা এনএম রয়েছে বা যারা হচ্ছে হেলথ ফ্যাসিলিটি হেলথ ওয়ার্কার রয়েছে তারা গিয়ে করে আসেন। এর পরবর্তী কোয়েশ্চেন 9 এবং 10, এটা আমার এই দুটো লাস্ট কোয়েশ্চেন। এই দুটোর মধ্যে দেখো কি কি ধরেছিল, টিউবারকিউলোসিস নিয়ে। টিউবারকিউলোসিসের ব্যাকটেরিয়ার নাম বলো। এটা আশা করি তোমরা ম্যাক্সিমামই জানো সবাই। টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বা টিউবারকিউলোসিস যে ব্যাকটেরিয়া থাকে সেটার কারণে কিন্তু টিউবারকিউলোসিস হয়। এবং টিউবারকিউলোসিসে কি কি ড্রাগস ইউজ করা হয় এটার ক্ষেত্রেও কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম টিউবারকিউলোসিসের ড্রাগ রেজিমেন। ঠিক আছে, আবারও একবার বলে দিচ্ছি মনে করানোর জন্য, যারা দেখোনি ভিডিওটা তারা দেখে আসবে। এখানে আই বাটনসে দিয়ে দেবো টিউবারকিউলোসিস যে ভিডিওটা ছিল সেটা নিয়ে। এবং টিউবারকিউলোসিস আমাদের যে দুটো ট্রিটমেন্ট ক্যাটাগরি আছে, দুটো বলতে সেটা কি কি, একটা হচ্ছে ডটস এবং আর একটা হচ্ছে আরএনটিসিপি। ডটসটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এবং আরএনটিসিপি আরএনটিসিপিটা হচ্ছে আমাদের এটা ন্যাশনাল। ডটসটা হচ্ছে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট ফর শর্ট কোর্স এবং আরএনটিসিপি হচ্ছে রিভাইজ ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। তো ডটস থেরাপিতে যে ড্রাগসগুলো দেওয়া হয় 5টা ড্রাগস রয়েছে। স্ট্রেপ্টোমাইসিন নাম্বার 1, নাম্বার 2 ইথামবিউটাল, নাম্বার 3 রিফাম্পিসিন, নাম্বার 4 পাইরাজিনামাইড এবং নাম্বার 5 আইসোনিয়াজিড। তো এগুলো হচ্ছে টিউবারকিউলোসিসের ড্রাগস রেজিমেন বা ড্রাগস নেম বলতে পারো। আশা করি আমার ভিডিওটা নিয়ে তোমরা বুঝতে পারলে। যারা বুঝতে পারোনি কমেন্টস করবে, এবং এরকম আরও ইন্টারভিউ রিলেটেড এক্সপিরিয়েন্স ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করবে। সেটা যে কোনো টপিক রিলেটেড হোক। এটা আমার পার্সোনাল মানে নিজস্ব ফেস করা ইন্টারভিউ ভিডিওটা লাস্ট আমার ইন্টারভিউ ভিডিও। এরপর আর কোনো দিনই যদি দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করব।